তোমাকে কেউ ফলো করেনি? আর ইউ শিওর? না, সারা রাস্তা ভয়ে ভয়ে এসেছি। আলো ছিল, বারবার পেছনে ঘুরেছি, কাউকে দেখতে পাইনি আমি। খাসা। এবার শোনো তাহলে, তোমাদের দলে কোনো বিদেশি এজেন্ট থাকার সম্ভাবনা আছে। এখানে সমুদ্র বিজ্ঞান গবেষণা সংস্থার একটি মূল্যবান আবিষ্কারের ফর্মুলা তার হাতে পাচার হতে পারে। কোনো এক সূত্রে সরকার এটা আঁচ করেছেন। এখন এ কি কাণ্ড! তাহলে সাংবাদিকদের অত ঘটা করে না নিয়ে এলেই তো ল্যাটা চুকে যেত। এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল সরকারের? প্লিজ জয়ন্ত, ধৈর্য ধরে শোনো। সরকার এই ব্যাপারে নিঃসংশয় হতে চান বলেই গোপন সূত্রে খবর জেনেও প্রোগ্রাম ক্যান্সেল করেননি। অর্থাৎ সমুদ্র বিজ্ঞান গবেষণা সংস্থার কোন লোকটি এই চক্রে জড়িত তা আবিষ্কার করাই উদ্দেশ্য। হ্যাঁ, এটাকে একটা ফাঁদ বলতেই পারো। তা তো বুঝলুম। তা আপনি বুড়ো বয়সে এতে নাক গলাতে গেলেন কেন? হ্যাঁ, খুন খারাপি নিয়ে গোয়েন্দাগিরি করেন, ঠিক আছে, কিন্তু এইসব স্পাইরিং এর ব্যাপার হে যে মারাত্মক। ডার্লিং, এই দ্বীপে এক বিরল প্রজাপতি আছে শুনেছিলুম। বেশ তো, প্রজাপতি ধরতে আপনার অসুবিধে ছিল নাকি? এই তো কত সব ট্যুরিস্ট এসেছে মেইনল্যান্ড থেকে, তেমনিভাবে এলেও পারতেন। জয়ন্ত, জয়ন্ত প্লিজ উত্তেজিত হইও না। স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ অনুরোধে এই কাজ না নিয়ে আমি পারিনি। ভালো, আপনি দেশের সেবায় নেমেছেন, কিন্তু তুমি কি ভয় পাচ্ছ ডার্লিং? ভয়? আপনি বললে কি না পারি, বলুন না, সাগরে ঝাঁপ দেব? বেশ 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 বেশ। এবার শোনো, তুমি বাকি 4 জন সাংবাদিকদের ওপর নজর রাখবে। আর এতক্ষণে হয়তো ফর্মুলা পাচার হয়ে গেছে। কি আপনার বুদ্ধি! Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে শোভন সিংয়ের মৃত্যু রহস্য। আজকের গল্প পাঠে সৌমিক এবং গল্পের সূত্রধর ও একটি বিশেষ চরিত্রে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, শোভন সিংয়ের মৃত্যু রহস্য। গোয়ার মারগাঁও থেকে বিমান বাহিনীর একটি ডাকোটা বিমান আমাদের 5 জন সাংবাদিকের একটি দল নিয়ে যখন আকাশে উড়ল, তখন বিকেল 4টে। আমাদের নিয়ে যাওয়া হচ্ছে লাক্ষা দ্বীপপুঞ্জের কোরাডিভি দ্বীপে। ভারত সরকারের সমুদ্র বিজ্ঞান দপ্তরের একটি গবেষণাগার রয়েছে সেখানে, সেটিই আমাদের দেখতে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার আশা করেন সব দেখে শুনে ফিরে গিয়ে আমরা নিজেদের কাগজে চমৎকার রিপোর্ট লিখব। কোরাডিভি জাহাজে অথবা স্টিমারেও পৌঁছানো যায়, কিন্তু তাতে অনেক বেশি সময় লেগে যাবে। এখানে বিমান বাহিনীর একটি বিমান ঘাঁটি আছে, তাই ওইভাবে নিয়ে যাওয়ার আয়োজন হয়েছে। পৌঁছতে মোটে 2 ঘন্টা লাগবে, কিন্তু আরব সাগরের সৌন্দর্য নাকি বিমান থেকে দেখলে মুগ্ধ না হয়ে উপায় থাকে না। কথাটা সত্যি। আমাদের বিমানটি নাক বরাবর দক্ষিণ পশ্চিমে এগিয়ে ঠিক 6টায় দ্বীপের বিমান ঘাঁটিতে পৌঁছালো। সেখানে 1 দফা বিমান বাহিনীর আতিথ্যে কফি পান করে এবার আমরা একটা স্টেশন ওয়াগনে উঠল। কোরাডিভি আসলে একটা প্রবাল দ্বীপ। শেষবেলায় চারিদিকে তাকিয়ে বুঝলুম এর প্রাকৃতিক সৌন্দর্য অসামান্য। মাটি অসমতল, কোথাও কোথাও ন্যাড়া টিলা মাথা তুলে আছে গাছপালার মধ্যে। গ্রীষ্মকালে 6:30টায় বঙ্গদেশে যখন গোধূলিকাল, এখানে তখনও দেখছি সূর্য অস্ত যায়নি। আমরা 3 কিলোমিটার পশ্চিমে এগিয়ে যেখানে পৌঁছলুম, সেখানেই সমুদ্র বিজ্ঞান গবেষণাগার। যিনি আমাদের অভ্যর্থনা করতে গাড়িতে তুলেছেন তার নাম ডক্টর মীনাক্ষী, স্বয়ং ডিরেক্টর। ডক্টর মীনাক্ষী বললেন, আজ রাতের মতো আপনাদের কষ্ট দেব না, বিশ্রাম করুন।
আগামী সকালে প্রোগ্রাম অনুসারে দেখাশোনার ব্যবস্থা করব। একটা টিলার গায়ে গবেষণাগারটি, তার পিছনে 50-60 ফুট নিচেই সমুদ্র, অর্থাৎ আরব সাগর। সর্দার শোভন সিং নামে এক সাংবাদিক বললেন, পশ্চিম দিকটা খাড়াই, পূর্ব এবং দক্ষিণে কিন্তু চমৎকার বিচ আছে, দুদিকেই 1 কিলোমিটার করে চওড়া, বালির উপর গাড়ি চালিয়ে ছোটা যায়। আমি বছর 3 আগে একবার এসেছিলাম। প্রচুর নারকেল গাছ আছে ওদিকে, টুরিস্ট লজ আছে, আর 2টো প্রাইভেট হোটেল আছে, তবে কোনো বসতি নেই। সামরিক বাহিনীর ঘাঁটি থাকার দরুন স্থায়ীভাবে কাউকে বাস করতে দেওয়া হয় না। যারা বাইরে থেকে এখানে বেড়াতে আসে তাদের বিশেষ অনুমতি নিতে হয়। জিজ্ঞেস করলুম, পাশাপাশি আর সব দ্বীপে নিশ্চয়ই বসতি আছে? আছে, তবে বেশিরভাগই কেরল এলাকার জেলে। কিছু আরবও মাঝে মাঝে এসে কিছু সময় থেকে যায়। তারা শাঁখ আর কড়ির ব্যবসা করে। কোনো কোনো দ্বীপে স্থায়ী বাসিন্দাও আছে, স্কুল, ডাকঘর, হাসপাতালও আছে। কথা বলতে বলতে আমরা পৌঁছলুম দক্ষিণে রাস্তার ওপারে আরেকটা টিলার ওপর অবস্থিত রেস্ট হাউসে। দোতলায় আমাদের থাকবার ব্যবস্থা হয়েছে। সেখানে বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। একটা ছোট্ট হ্রদও রয়েছে পিছনে। ততক্ষণে সূর্য ডুবেছে, কিন্তু যথেষ্ট আলো আছে বলতে হবে। বাড়িটার নিচে দক্ষিণে ঢালু হয়ে নেমেছে টিলা। তার নিচে খানিকটা সমতল জমি সবুজ ঘাসে ভরা। হ্রদের জল সেই জমিকে ছুঁয়ে আছে। হ্রদের ধারে কোথাও স্বর জাতীয় ঝোপঝাড়, এবং সেই ঝোপের পাশে একটা পাথরের ওপর বসে কে যেন তন্ময় হয়ে ছিপ ফেলে মাছ ধরছে। তার পেছনটা দেখতে পাচ্ছি। মাথায় টাক আছে, এবং সেই টাকে সূর্যাস্তের লালচে ছটাও পড়েছে। সে ছিপে এক টান মেরে একটা মাছ টেনে তুলল এবং সঙ্গে সঙ্গেই আমাদের দিকে ঘুরল। তখন দেখলুম লোকটার মুখে দাড়িও আছে, সাদা ঝকমকে দাড়ি, খাড়া নাক। কোনো আমেরিকান হওয়াই সম্ভব, কিন্তু এই দ্বীপে বিদেশিদের নাকি আসা বারণ। কিন্তু ওই বাদামি রঙের বিদঘুটে জ্যাকেট এবং ধূসর পাতলুন, পাথরের ওপর সযত্নে রাখা টুপি ও ছড়ি, এমনকি মাছ ধরতে বসেও যার গলা থেকে বাইনোকুলার এবং ক্যামেরা ঝোলে, সে পৃথিবীতে একজনই। তারপর দেখলুম মাছটা কিট ব্যাগে রেখে বুড়ো লোকটা পকেট থেকে চুরুট বের করে ধরালো। হাওয়া বাঁচিয়ে তার চুরুট ধরানোর ভঙ্গিটিও আমি মন দিয়ে দেখলাম। এই সময় সে আচমকা ঘাসের ওপর থেকে কি একটা তুলে নিল। একটা অদ্ভুত ছোট জাল, দুদিকে 2 হাত, 2.5 হাত লম্বা, সরু কাঠিতে আটকানো। জালটা নিয়ে সে ঝোপের দিকে পা টিপে টিপে এগোল। প্রজাপতি ধরতে যাচ্ছে। ব্যাস, সবাইকে হতবাক করে আমি সিঁড়ি ভেঙে পাহাড়ির টাট্টুর মতো দৌড়লাম। নিচে লনে পৌঁছে দেখি বাঁ দিকে পাঁচিল। পাঁচিলটা ফুটতিনে কুচু মোটে। সেই পাঁচিল ডিঙিয়ে ওপারে পড়ল। পেছনে দোতলায় হতবাক লোকগুলো এতক্ষণ পরে চেঁচাতে শুরু করেছে। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, হলো কি? ব্যাপারটা কি? জয়ন্ত বাবু, কি হয়েছে? ততক্ষণে ঢালু জমি দিয়ে প্রায় গড়াতে গড়াতে ঘাসের জমিটায় পড়েছি, এবং পড়া মানে একেবারে চিৎপাত। ব্যথা অবশ্য পেলুম না, কিন্তু উঠতে দেরি হলো। ঝোপের কাছে লোকটা প্রজাপতি ধরার তালে এত তন্ময় যেন পেছনে কি ঘটছে তা নিয়ে তার মাথা ব্যথাই নেই। ধীরে সুস্থে প্রজাপতিটা একটা সছিদ্র ছিপি আটা মোটা কাঁচের জারে ভরে সে জালটা ভাঁজ করল। তারপর সে সেটা কিট ব্যাগে ভরল। আলো অনেকটা কমে গেছে ততক্ষণে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এবার রীতিমতো অপমানিত বোধ করছি আমি। অভিমানের বাষ্পে মন গুমোট। কোথায় আশা করেছিলুম হ্যালো ডার্লিং বলে একটা চিৎকার তো পাবো, কিন্তু তার বদলে কি পেলাম? নির্বিকার অমনোযোগ। নাকি আমার সত্যিই ভুল হচ্ছে? ঘাড় ঘুরিয়ে দেখি একটু ঘুরে টিলার ওপরে রেস্ট হাউসের দোতলার বারান্দা থেকে লোকেরা দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে। বুদ্ধির দোষে কি হাস্যকর কাণ্ড না করে ফেলল। এরপর ওরা হাসাহাসি করবে আমাকে নিয়ে, বলবে এই হলো কিনা বাঙালি বুদ্ধা। হ্যাঁ। আর চুপ করে না থেকে বললুম, বলছি মহাশয় কি অন্ধ এবং বধির? নির্বিকার বৃদ্ধ লোকটি ছিপ গোটাতে গোটাতে চাপা গলায় বলে উঠলেন,
ওদের গিয়ে বলো ভুল করে চেনা লোক ভেবেছিলে। ঘন্টাখানেক পরে যে কোনো ছলে পূর্ব দিকের বিচে ওপেন এয়ার রেস্তোরাঁয় যাবে। হ্যাঁ, খুব সাবধান, একা যাবে কিন্তু, কেউ যেন জানতে না পারে। এই রাস্তা ধরে গেলেই পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি? ছেলে মানুষই করো না, চলে যাও এখান থেকে। ওদের এ কথাও বলো না যে ভুল করে আমাকেই ভেবেছিলে। হতভম্ব হয়ে টিলা বেয়ে উঠতে শুরু করলাম। রেস্ট হাউসের পাঁচিলের কাছে গিয়ে দেখি এদিক থেকে অন্তত 6 ফুট উঁচু। ওপরের বারান্দা থেকে ডক্টর মীনাক্ষী বললেন, পশ্চিম দিকে ঘুরে গেট দিয়ে আসুন। ক্লান্ত শরীরে রেস্ট হাউসের দোতলায় উঠতেই ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ছুঁড়ে মারতে থাকলেন ওরা। কাঁচুমাচু হেসে বললুম, আমার পরিচিত এক ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু তিনি না, চোখের ভুল আমার। বোম্বের ডেকান টাইমসের রিপোর্টার রবি ভার্মা হাসতে হাসতে বলল, চেনা লোক দেখে মানুষ যে পাগলা টাট্টুর মতো পাহাড় ডিঙিয়ে ছোটে, এ দৃশ্য কোনোদিন দেখিনি। হরি বল। জয়ন্তবাবুর হবু শ্বশুর নন তো ভদ্রলোক? খুব হাসাহাসি চলতে থাকলো। আমি আমতা আমতা করে নানা রকম কৈফিয়ত দিতে থাকলাম। একটু পরে আমাদের ঘর দেখিয়ে দেওয়া হলো। দক্ষিণ পশ্চিম কোণের শেষ ঘরটায় আমার এবং রবি বর্মার থাকার ব্যবস্থা হয়েছে। আবার কফি এবং স্ন্যাক্সের প্যাকেট এলো। রাত 8:30টায় নিচের ডাইনিং হলে ডিনার পরিবেশন করা হবে। বিছানায় বসে সিগারেট ধরিয়ে ব্যাপারটা ভাবতে ব্যস্ত হলুম। ভার্মা অন্ধকারে সমুদ্র শোভা দেখতে বারান্দায় চলে গেল। অচেনা জায়গা, পূবের বিচে কোথায় সে মুক্তাঙ্গন রেস্তোরাঁ কে জানে, অথচ রহস্যময় বুড়ো আমাকে সেখানে যেতে বলল কেন? একবার ভাবলুম, চুলোয় যাক, আমি যা করতে এসেছি তাই নিয়ে থাকি। আবার ভাবলুম, হ্রদ দেখতে এসে কলা বেচে পয়সা উসুল করার মতো তেমন কোনো চমকপ্রদ খবর পেয়ে যেতেও তো পারি। তাতে দৈনিক সত্যসেবক পত্রিকার প্রচার বেড়ে যেতে পারে, এতে আমার বেতন বৃদ্ধিও হতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা, বুড়োর সঙ্গে যেন আমার রক্তের সম্পর্ক। তা না হলে দেখামাত্র অমন করে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কেউ দৌড়ে যায়। কিন্তু কর্নেল নীলাদ্রি সরকারের ডাকে আমি এভারেস্ট ডিঙিয়েও যেতে পারি। কিন্তু উনি দেখছি সর্বঘটে বিরাজমান। ভাবতেও পারিনি এই কোরাডিভিতেও ওকে দেখতে পাব। এবং তার চেয়েও আশ্চর্য ব্যাপার, চির রহস্যময় এবং রহস্য সন্ধানী বৃদ্ধ এই কর্নেল নীলাদ্রি সরকার এখানে আত্মগোপন করে রয়েছেন। ব্যাপারটা তলিয়ে দেখতেই হচ্ছে। কজন সাংবাদিক এক জায়গায় জড়ো হলে যা হয়, রাজনীতি হাঁড়ির খবর নিয়ে তর্কাতর্কি, হুল্লোড় এবং কখনো খিস্তি কখনো বিপুল অট্টহাসি। দিল্লির দৈনিক আর্যাবর্ত এর বজ্রলাল শর্মা খুব জমিয়ে তুলতে পারেন, তাই আড্ডাটা তার ঘরেই বসেছে। ঘড়িতে দেখি তখন 7:30 বাজে। আর দেরি করা যায় না। এক ফাঁকে বেরিয়ে এলো। লনে একজন কর্মীর সঙ্গে দেখা হলো। সে ব্যস্তভাবে বলল, সঙ্গে যাব স্যার? না না, ঠিক আছে, আমি একটু সামনে দিয়ে ঘুরে আসছি। সঙ্গে টর্চ আছে তো স্যার? একটু সাবধানে দেখে শুনে ঘুরবেন। কেন বলুন তো? অন্য কিছু না, ওই একটু সাবটাপ থাকতে পারে। এই বাঘ ভাল্লুক নয় তো? না স্যার, বাঘ ভাল্লুক এখানে কোথায়। গেট দিয়ে বেরিয়ে রাস্তায় পড়লুম। গবেষণাগার ডাইনে রেখে হ্রদের ধারে গিয়ে সোজা পূবে এগুলুম। রাস্তাটা সংকীর্ণ হলেও সুন্দর পিচ বাঁধানো এবং পরিষ্কার বলতে হবে। দুধারে একটু দূরে দূরে লাইট পোস্ট রয়েছে, কাজেই একটু অন্ধকার নেই। কিন্তু অজানা জায়গায় নির্জন রাস্তায় হাঁটলে গা ছমছম করবেই, এটাই স্বাভাবিক। আমার ডাইনে রথটা যেখানে শেষ হলো, সেখানে রাস্তাটা একটু বাঁয়ে মোড় নিয়েছে। সামনে সমুদ্র, দুধারে ন্যাড়া পাঁচিলের মতো পাথরের পাহাড়। সমুদ্রের ধারে গিয়ে রাস্তাটা ঘুরে উত্তরে চলে গেছে বিমান ঘাঁটির দিকে। আমি রাস্তা থেকে বালির বিচে নামলুম। বিচে আলো রয়েছে, উঁচু লাইট পোস্ট আছে এখানে ওখানে। এবার 2-4 জন করে লোক দেখা যাচ্ছিল। কেউ বালিতে বসে আছে, কেউ বা বেঞ্চে বসেছে, চাপা গলায় কথা বলছে। সামনে টুরিস্ট লজ ও হোটেলের আলো দেখা গেল। আমার বাঁ দিকে নারকেল গাছের জটলা, ডাইনে সমুদ্র। সেখানে দেখলুম নারকেল গাছের মধ্যে ফাঁকা জায়গায় বিশাল কয়েকটা ডোরাকাটা ছাতা এবং তার তলায় লোকেরা বসে আছে।
এটাই তাহলে ওপেন এয়ার রেস্তোরাঁ। হালকা নিচু বেতের চেয়ারে বসে নানা বয়সের পুরুষ ও মহিলারা আড্ডা দিচ্ছে। সেখানে গিয়ে এদিক ওদিক তাকিয়ে আমি আমার বৃদ্ধ বন্ধুকে খুঁজছি। ডান পাশ থেকে চাপা গলায় আওয়াজ এলো, হ্যালো ডার্লিং। আহা, এই সেই স্নেহ ভরা মিঠে ডাক, এই সেই প্রাণ মাতানো আপন করা সম্ভাষণ। ঘুরে দেখি উনি ফাঁকায় একটি টেবিলের পাশে বসে আছেন, শুধু মুন্ডুটা টেবিলের ওপর দেখা যাচ্ছে, এই যা। গিয়ে সামনাসামনি বসে পড়লুম। তুমি রাগ না করে চলে এসেছো, খুব খুশি হয়েছি কিন্তু আমি ডার্লিং। এখন চুপচাপ বসো, কফি খেয়ে ক্লান্তি দূর করো। আহা, আর কফি নয়, চা খাবো। একটু তফাতেই একটা গ্যারেজের মতো ঘরে চা ও কফি বানানো হচ্ছে। ঘরটা যে গাড়ি তার চাকা দেখে মালুম হলো, ভ্রাম্যমান রেস্তোরাঁ আর কি। ইশারা করতেই একজন বয় এসে সেলাম দিল। কর্নেল চায়ের অর্ডার দিলেন, তারপর সেই বয় চলে গেল। আমি বললাম, আপনি কি কারোর ভয় এখানে এসে লুকিয়ে আছেন নাকি? হ্যাঁ, তা যা বলেছ, সেই রকমই অবস্থা। শাট, ঝাড়ুন, কি মালকড়ি আছে? সবুর বৎস, সবুর। চা খেয়ে আগে ক্লান্তি দূর করো। কবে এসেছেন এখানে, আর উঠেছেনই বা কোথায়? গতকাল সকালে উঠেছি ওই সি ভিউ হোটেলে। আমরা আসবো সেটা আপনি জানতেন? মানে আমি আসছি কিনা সেটা আপনি জানতেন? অবশ্যই। বয় এসে চায়ের ট্রেটি রেখে গেল। কর্নেল পট থেকে চা ঢালতে ঢালতে বললেন, দেখছো কত কুইক সার্ভিস করে এরা, পৃথিবীর কোথাও এরকম সার্ভিস পাবে না, বুঝেছো জয়ন্ত? গতকাল থেকেই লক্ষ্য করছি, এর মালিক ভদ্রলোক মাদ্রাজি, অতি অমায়িক সজ্জন মানুষ। এরপর চা খেতে খেতে আমাদের এইসব কথাবার্তা হলো। আচ্ছা, এবার বলুন তো, এখানে আগমনের উদ্দেশ্য কি আপনার? আগমনের উদ্দেশ্য? তা তো তোমাদের ওপর গোয়েন্দাগিরি। ওইসব চালাকি রাখুন আপনার কাছে। সাংবাদিকের ওপর নাকি আবার গোয়েন্দাগিরি? সরকারের যেন আর খেয়ে দেয় কাজ নেই, তার ওপর কিনা সেজন্য বেছে বেছে এক বেসরকারি বড় ঘুঘুকে পাঠিয়েছেন। আমি এসব বিশ্বাস করি না। হ্যাঁ, আস্তে ডার্লিং, আস্তে। সমুদ্রবায়ু খুব জোরালো। কিন্তু ব্যাপারটা কি? বললুম তো। অসম্ভব, আপনি 1 কিলোমিটার দূরে বসে গোয়েন্দাগিরি করছেন। বাট শোনো জয়ন্ত, দিল্লিতে সাংবাদিকদের লিস্টে তোমার নাম কিন্তু আমি ঢুকিয়েছি। দিস ইজ সিরিয়াস। হাতে সময় ছিল না তোমার সঙ্গে যোগাযোগ করার, ট্রাঙ্ক কল করাটা ভালো মনে করিনি। ভেবেছিলুম যে কোনোভাবে যোগাযোগ করে ফেলবো এখানে এসে। সেই উদ্দেশ্যে রেস্ট হাউসের পেছনে হ্রদে মাছ ধরতে গিয়েছিলুম। তুমি যে বোকার মতো অমন করে দৌড়ে যাবে ভাবতে পারিনি। ভাবা উচিত ছিল আপনার। প্লিজ জয়ন্ত, এবার থেকে এটা ভেবে নিয়েই কাজ করব। যাকগে, বলুন কি ব্যাপার? তোমার সাহায্য আমার খুবই দরকার। যা বলছি মন দিয়ে শোনো। শুনছি তো, বলুন আপনি। তোমাকে কেউ ফলো করেনি, আরো শিওর? না, সারা রাস্তা ভয় ভয়ে এসেছি। আলো ছিল, বারবার পেছনে ঘুরেছি, কাউকে দেখতে পাইনি আমি। খাসা। এবার শোনো তাহলে, তোমাদের দলে কোনো বিদেশি এজেন্ট থাকার সম্ভাবনা আছে। এখানে সমুদ্র বিজ্ঞান গবেষণা সংস্থার একটি মূল্যবান আবিষ্কারের ফর্মুলা তার হাতে পাচার হতে পারে। কোনো এক সূত্রে সরকার এটা আঁচ করেছেন। এখন এ কি কাণ্ড! তাহলে সাংবাদিকদের অত ঘটা করে না নিয়ে এলেই তো ল্যাটা চুকে যেত। এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল সরকারের? প্লিজ জয়ন্ত, ধৈর্য ধরে শোনো। সরকার এ ব্যাপারে নিঃসংশয় হতে চান বলেই গোপন সূত্রে খবর জেনেও প্রোগ্রাম ক্যান্সেল করেননি। অর্থাৎ সমুদ্র বিজ্ঞান গবেষণা সংস্থার কোন লোকটি এই চক্রে জড়িত তা আবিষ্কার করাই উদ্দেশ্য। হ্যাঁ, এটাকে একটা ফাঁদ বলতেই পারো। তা তো বুঝলুম। তা আপনি বুড়ো বয়সে এতে নাক গলাতে গেলেন কেন? হ্যাঁ, খুন খারাপি নিয়ে গোয়েন্দাগিরি করেন, ঠিক আছে, কিন্তু এইসব স্পাইরিং এর ব্যাপার এ যে মারাত্মক। ডার্লিং, এই দ্বীপে এক বিরল প্রজাপতি আছে শুনেছিলুম।
বেশ তো, প্রজাপতি ধরতে আপনার অসুবিধে ছিল নাকি? এই তো কত সব ট্যুরিস্ট এসেছে মেইনল্যান্ড থেকে, তেমনিভাবে এলেও পারতেন। জয়ন্ত, জয়ন্ত প্লিজ উত্তেজিত হয়েও না। স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ অনুরোধে এই কাজ না নিয়ে আমি পারিনি। ভালো, আপনি দেশের সেবায় নেমেছেন, কিন্তু তুমি কি ভয় পাচ্ছ ডার্লিং? ভয়? আপনি বললে কি না পারি, বলুন না, সাগরে ঝাঁপ দেব? বেশ 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 বেশ, এবার শোনো, তুমি বাকি 4 জন সাংবাদিকদের ওপর নজর রাখবে। আর এতক্ষণে হয়তো ফর্মুলা পাচার হয়ে গেছে। কি আপনার বুদ্ধি! না না, সম্ভবত হয়নি, কারণ ওখানে নজর রাখার লোক আছে, গবেষণাগারেরই লোক, সে সরকারি গোয়েন্দা। তবে সাংবাদিকদের মধ্যে কোন ভদ্রলোক এই ব্যাপারে লিপ্ত সেটা জানা তোমার পক্ষে যতটা সোজা তার পক্ষে তো নয়। তুমি তাদের সঙ্গেই রয়েছ এবং তোমার চোখ এড়িয়ে কিছু করা কঠিন। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। তাছাড়া এখনো ফর্মুলা পাচার হয়নি এটা বলার কারণ আছে, তা পরে জানতে পারবে। কিন্তু ফর্মুলাটা কিসের? তা তুমি মলিকিউলার বায়োলজি অর্থাৎ আণবিক জীববিদ্যা কিংবা আধুনিক প্রজনন বিদ্যা এইসবের খবরাখবর রাখো কি? তাহলে বলতে পারি। অত অশিক্ষিত ভাববেন না মাই ডিয়ার ওল্ড ম্যান। তবে শোনো, আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রাণী ও উদ্ভিদের দেহকোষ নিয়ে ক্রোমোজোমের মধ্যে জিনের হেরফের ঘটিয়ে নতুন সজীব পদার্থ সৃষ্টি করা হয়েছে। ডিএনএর কথা তো জানো, জিনের হেরফের ঘটাতে ওই জিনিসটি মোক্ষম, খোদার উপর খোদকারী। সংক্ষেপে বলি, আমাদের প্রজননবিদরা সামুদ্রিক প্রাণী শুশুকের দেহে ওইভাবে জিনের হেরফের ঘটিয়ে তাকে বুদ্ধিমান প্রাণীতে পরিণত করতে পেরেছেন। সমুদ্রের তলায় গিয়ে তারা অনায়াসে শত্রুর জাহাজের তলা ফাঁসিয়ে আসতে পারবে, এমনকি শত্রুর জাহাজের অবস্থান, অস্ত্রশস্ত্র, সরঞ্জাম, পরিকল্পনা সব কিছুর হদিশ করে আসতে পারবে। শত্রুদের কোনো সন্দেহই হবে না। অর্থাৎ সেই শুশুক একই সঙ্গে কম্পিউটার এবং মানুষ দুয়েরই কাজ করতে পারবে। বুঝলে তো এবার? কিন্তু সাবধান, এই খবর তোমার দৈনিক সত্যসেবক পত্রিকায় ছাপবার জন্য নয়। ছাপলে সরকার অস্বীকার করবেন এবং তোমাদেরও ঝামেলা বাড়বে। ফর্মুলাটার আবিষ্কারক কে? ডক্টর মীনাক্ষী। এবার কর্নেল ঘড়ি দেখে বললেন, না, তোমায় আর আটকে রাখবো না জয়ন্ত, তুমি বরং এসো। আমি হোটেলে গিয়ে কতগুলি কাজ সেরে নিই। দুঃখিত যে তোমায় এগিয়ে দিতে পারছি না, কিন্তু তুমি খুব সতর্ক হয়ে কিন্তু ফিরো। বাই দ্য ওয়ে, তোমার সঙ্গে কি সেই খুদে যন্ত্রটি আছে? আছে, ভাববেন না, বলে আমি উঠে দাঁড়ালুম। খুদে যন্ত্রটি একটি .32 ক্যালিভারের রিভলভার। কবছর আগে কলকাতার ডক এলাকায় একটা চোরাচালান চক্রের খবর দিয়ে কাস্টমসকে সাহায্য করার পুরস্কার স্বরূপ রাজ্য সরকার আমাকে এই অস্ত্রটির লাইসেন্স মঞ্জুর করে দেন। সেবার ওই চক্রের মধ্যে নাক গলাতে গিয়ে একটুর জন্য প্রাণে বেঁচে যাই আর কি। বিচ থেকে রাস্তায় পৌঁছে এবার কিন্তু বুকটা কেঁপে উঠল আমার। চারিদিকে কড়া নজর রেখে হাঁটতে থাকলাম, কিন্তু ফেরার পথেও কোনো লোককে দেখলুম না। অবশ্য মনটা খারাপ হয়ে গেল আমার। কর্নেলের উপভোগ্য সঙ্গলাভের জন্য তীব্র ইচ্ছে দমন করাটা আমার পক্ষে ভারী কঠিন। নিরন্তর সদালাপী এবং কৌতুক পরায়ণ ওই বৃদ্ধের সংসর্গে যে কি জাদু আছে সে আমিই জানি। হ্রদের কাছে এসে থমকে দাঁড়ালো। কে চুপচাপ দাঁড়িয়ে আছে আবছা আলোয়। সেদিকে ঘুরলে দেখি দৈনিক পাঞ্জাব নিউজের সর্দার শোভন সিং। আমায় দেখে সর্দারজি বললেন, হ্যালো। হ্যালো। ঘুরতে বেরিয়েছিলেন জয়ন্ত বাবু? হ্যাঁ সর্দারজি।
আমিও ঘুরতে বেরিয়েছি। হল্লা আমার একদম ভালো লাগে না। ডেকান টাইমসের রবি বর্মা আমার অনেক দিনের পরিচিত এবং বন্ধু মানুষ। প্যাট্রিয়টের বৃষ্টির সঙ্গে বেশি দিনের আলাপ নয়, কিন্তু সেও এখন আমার বন্ধু হয়ে উঠেছে। এরা দুজনেই আমার প্রায় সমবয়সী। আর্যাবর্তর ব্রজলাল শর্মার সঙ্গে এবারই পথে আলাপ। ভদ্রলোকের বয়স 45-46 হবে। নাদুস নুদুস গরম, ভুঁড়ি আছে এবং তুখর রসিক লোক, জমিয়ে তুলতে ওস্তাদ। দৈনিক পাঞ্জাব নিউজের সর্দারজি পাকা প্রৌঢ়, একটু গম্ভীর প্রকৃতির মানুষ, কম কথা বলেন। দৈর্ঘ্যপ্রস্থে বিশাল আকারের সর্দারজিকে নিয়ে আড়ালে ঠাট্টা তামাশা চলে। ওর সঙ্গে গত বছর বোম্বাইয়ের আলাপ হয়েছিল। মাঝে মাঝে কলকাতা যান। সত্যসেবক পত্রিকা অফিসে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করেন। ওর প্রতি আমার যেভাবেই হোক প্রচুর শ্রদ্ধা জন্মেছে। কিন্তু হ্রদের ধারে নির্জনে দাঁড়িয়ে উনি কি করছিলেন? একটু সন্দেহ দানা বেঁধেছিল মনে। আমার অনিচ্ছা সত্ত্বেও এই শব্দটুকুর প্রশ্রয় না দিয়েই পারিনি। দুজনে পাশাপাশি 2-4টে ছোট্ট বাক্যে দ্বীপের ভালো মন্দ নিয়ে মতামত দিতে দিতে আমরা রেস্ট হাউসে ফিরেছিলাম। তখনও শর্মার ঘরে তুখর আড্ডা চলছে। আমাদের দেখে শর্মা চেঁচিয়ে উঠে বললেন, পাওয়া গেছে, জোরালাসের খোঁজ মিলেছে। এতে খুব হাসাহাসি পড়ে গেল। এই সময় নিচের ডাইনিং হলে ডিনার খাওয়ার ডাক এলো। খাওয়া দাওয়া শেষ হতে প্রায় 9:30 বেজে গেল। তারপর শর্মা প্রস্তাব দিলেন, এবার কিছুক্ষণ নৈশ ভ্রমণ না করলে নির্ঘাত পেটের গোলমাল হবে। অতএব ভদ্রমহোদয়গণ, চলুন বেরিয়ে পড়া যাক। শিওর, পঞ্চপাণ্ডব মিলে দ্বীপটা একেবারে জয় করে ফেলি। চলুন চলুন। কিন্তু দ্রৌপদী কোথায়? একজন দ্রৌপদী চাই। মাই গুডনেস, সর্দারজি কেমন কটমট করে তাকাচ্ছেন। কিন্তু দোস্ত, দুঃখের বিষয়, এ দ্বীপে শুনেছি একজন স্ত্রী লোক নেই। বলতে যাচ্ছিলুম আছে, কিন্তু সংযত হলুম। ট্যুরিস্টদের দলে বিচে কয়েকজন স্ত্রীলোককে দেখেছি। 5 জন বেরিয়ে পড়লুম। গেটে যেতেই দেখা গেল ডক্টর মীনাক্ষী দাঁড়িয়ে আছে সেখানে। রাস্তায় ওর গাড়ি। সবিনয়ে জানালেন তিনি যে তিনি খুবই লজ্জিত এবং দুঃখিত যে ডিনার টেবিলে উপস্থিত থাকতে পারেননি। একটা কাজে তিনি আটকে গিয়েছিলেন, যার জন্য দেরি হয়ে গেছে। আমরা সেজন্য যে কিছু মনে করিনি, পঞ্চমুখে বাক্য সহযোগে সে বিষয়ে ওকে আশ্বস্ত করলুম। তারপর উনি বিদায় নিয়ে চলে গেলেন। শর্মা বলল, ডক্টর রাজাগোপালের কোয়ার্টার কোনটা? ল্যাবরেটরির ওপর তলায়। সর্দারজির সবটাতেই চোখ, আ রিয়েল অবজার্ভার। কথা বলতে বলতে আমরা দক্ষিণে সেই হ্রদের ধারে পৌঁছলুম। সর্দারজি জলের ধারে একটা চ্যাটালো পাথরের ওপর উঠে বসলেন। ওই পাথরে বসেই কর্নেল মাছ ধরছিলেন। শর্মা আর বৃষ্টি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পূর্বে এগিয়ে গেলেন। আমি আর ভার্মা ঘাসের ওপর বসলুম। সর্দারজির কাছ থেকে আমাদের দূরত্ব 10 গজের বেশি নয়। তার সামনে দক্ষিণে হ্রদ, বাঁ দিকে উঁচু স্বর এবং নলখাগড়ার ছোপ। ডান দিকে হ্রদের কিনারা বরাবর আস্তে ঢালু হয়ে নেমে এসেছে একটা টিলা, প্রচুর ঝোপঝাড়ে ভরা। হঠাৎ জলে একটা শব্দ হলো। ভার্মা ও আমি মুখ তুলেছি। আবার শব্দ হলো। জলে কিছু একটা পড়ল। ঢিল নয়, পাথরের চাঙড় পড়ার মতো চওয়াং করে শব্দ। তারপর আবিষ্কার করলুম রাশভারী সর্দারজি পাথরের ওপর বসে কি ছুঁড়ে মারছেন জলে। ভার্মা হাসতে হাসতে বলল, হে কি সর্দারজি, ব্যাং মারছেন নাকি? স্রেফ খায়াল। কখন রাস্তার ধার থেকে নুড়ির মতো পাথর কুড়িয়ে নিয়েছেন তিনি কে জানে, সম্ভবত আসার সময়, এবং তিনি সেগুলো জলে ছুঁড়ে খেলা করছেন। এর প্রতি গুরুত্ব দেওয়ার মানই হয় না। অনেক প্রবীণকে অনেক হাস্যকর কাজ করতে দেখা যায়। সর্দারজি ফের আপন মনে জলে নুড়ি ফেলতে থাকলেন। এবার নুড়িগুলো ছোট বলেই মনে হলো। আমরা ওদিকে আর মন দিল না। চাপা গলায় নানান গল্পগাছা করতে থাকলুম। ভার্মা পা ছড়িয়ে কুনুইয়ে ভর দিয়ে আতশোয়া অবস্থায় কথা বলছিল। একটু পরে ঘড়ি থেকে সে উঠে বসল। বলল, চৌধুরী, চলো একটু পায়চারি করে আসি, পেটটা একদম ফুলে উঠেছে। সর্দারজি, হাঁটবেন নাকি কিছুক্ষণ? না ভাই, আপনারা হাঁটুন। ভার্মা আর আমি হাঁটতে হাঁটতে রাস্তা ধরে পূর্বে এগোলাম। কিছু দূর এগিয়ে দেখি
শর্মা আর বৃষ্টি ফিরে আসছে। চারজনে রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে আবার এক দফা কথাবার্তা এবং হাসাহাসি হলো। তারপর শর্মা বলল, চলো, রাত হয়েছে, ফেরা যাক। চারজন ফিরে এসে সেই ঘাসের জমির কাছে পৌঁছেছি। হঠাৎ বাঁয়ে সেই পাথরটার দিকে চোখ গেল। সর্দারজি জলে নেমেছিলেন। তখনই দুহাতে পাথরটা ভর করে উঠে বসলেন। চপ্পল দুটো পাথরের উপর রাখা আছে। সর্দারজি উঠে পায়ে চপ্পল গলিয়ে বললেন, হ্যাঁ চলুন। জলে নেমেছিলেন এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এ স্বভাব অনেকেরই থাকে। জল দেখে পা ধুয়ে নেওয়ার বাতিকও দেখেছি অনেকে। আমরা রেস্ট হাউসের দিকে ফিরে গেলাম। বৃষ্টি ও শর্মা এক ঘরে, আমি এবং বর্মা তার পাশে শেষ দিকের ঘরে, আর সর্দারজি একা একটা ঘরে শুতে গেলেন। বৃষ্টি ও শর্মার ঘরের ওপাশের ঘরটায়। বর্মা বলল, আলো না নেভালে আমার ঘুম হয় না জয়ন্ত। আমারও একই। আলো নিভিয়ে ঘুমাবার চেষ্টা করলুম, কিন্তু নতুন জায়গায় ঘুম আর আসছে না। চোখ বুজে এপাশ করতে করতে প্রায় 1টা বেজে গেল। আমার পাশে বর্মা প্রায় নাক ডেকে ঘুমাচ্ছে। সব একটু তন্দ্রার মতো এসেছে, কি একটা শব্দে সেটা কেটে গেল। চোখ খুলে দেখি বর্মা উঠে বসেছে। বাইরের আলোর সামান্য ছটা ঘরে প্রতিফলিত হচ্ছে, তাই তাকে দেখতে পাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে আছে সম্ভবত। আবছাভাবে তার আউটলাইন নজরে পড়ছে। আমি শ্বাস প্রশ্বাস ঘুমন্ত মানুষের মতো তালে তালে নিচ্ছি। কর্নেলের সঙ্গে এ দ্বীপে দেখা না হলে তো তক্ষুনি কথা বলে উঠতুম, কি হলো বর্মা? বর্মা পা টিপে টিপে দরজার দিকে এগোলো। তারপর সাবধানে দরজা খুলে বেরোলো এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। আমার তখন উত্তেজনায় বুক কাঁপছে। তাহলে কি ভার্মাই সেই বিদেশি গুপ্তচক্রের এজেন্ট? এভাবে কোথায় গেল সে? ঘড়ি দেখলুম, রাত 1:59। দীর্ঘ 2 মিনিট পরে ভার্মা যেমন গিয়েছিল তেমনই পা টিপে টিপে ফিরে এলো ঘরে। তারপর শুয়ে পড়ল। উত্তেজনায় বাকি রাতটা আর ঘুমই এলো না আমার। দেখতে দেখতে ভোরের আলোয় ঘর ভরে গেল একেবারে। তখন আবার সেই তন্দ্রার ঘোরটা ফিরে এলো। তারপর কখন সত্যি সত্যি ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সেই ঘুম ভাঙল বাইরের কি একটা চাপা গোলমাল শুনে। তাকিয়ে দেখি ঘরে রোদ ঢুকছে। বিছানায় বর্মা নেই। বাইরে কারা ব্যস্তভাবে চলাফেরা করছে। চাপা উত্তেজিত স্বরে কথা বলছে কারা। নিচের সিঁড়িতে বারবার কারা উঠছে এবং নেমে যাচ্ছে। সেই সব জুতোর শব্দ আমার কানে আসছে। লক্ষণটা ভালো নয়। উঠে বসলাম তখনই। দরজায় গিয়ে পর্দা তুলে দেখি বারান্দায় বর্মা, শর্মা এবং বৃষ্টি কথা বলছে। তাদের মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট। বললুম, কি ব্যাপার মিসেস শর্মা? সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে জয়ন্তবাবু। সর্দারজি ইজ ডেড। চমকে উঠলাম। বললাম, কি? সর্দারজি মারা গেছেন? সে কি? বোধহয় হার্ট অ্যাটাকে। রাতে দরজা খুলে বেরিয়েছিলেন, মানে বেরোতে যাচ্ছিলেন, তখনই সম্ভবত পড়ে যান। বডি অর্ধেক ঘরে অর্ধেক বাইরে পড়ে রয়েছে। দেখে আসুন না। সর্দারজির ঘরের সামনে কর্মীদের ভিড়। গিয়ে উঁকি মেরে দেখলুম উপুর হয়ে পড়ে আছেন সর্দারজি। মুখটা কাত হয়ে আছে। নাক দিয়ে রক্ত গড়িয়ে জমাট বেঁধে আছে। আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। সামরিক হাসপাতালে সর্দারজির মৃতদেহ নিয়ে যাওয়া হলো। তখন বেলা 8:30। ডাক্তার ভদ্রলোক সমর বিভাগের, নাম মেজর টি আর আন্তুলে। তিনি এসে পরীক্ষা করে রায় দিয়েছেন হার্ট অ্যাটাকই বটে, তবে আইনত লাশের পোস্টমর্টম করতে হবে। তাই লাশ সামরিক হাসপাতালের মর্গে গেল। দ্বীপে ছোট্ট একটা পুলিশ বিট আছে, সেটা বিচের ওদিকে। নেহাত সেটি ট্যুরিস্টদের রক্ষণাবেক্ষণে। অফিসার ইনচার্জ এসে রুটিন মাফিক সর্দারজির কিট ব্যাগ হাতরে অনেক প্রেসক্রিপশন, হার্টের রোগের ওষুধ, রিপোর্টিং নোটবুক ইত্যাদি পরীক্ষা করেছেন। ডক্টর মীনাক্ষী রেডিও মেসেজ পাঠিয়েছেন ডেইলি পাঞ্জাব নিউজ পত্রিকার অফিসে। স্বরাষ্ট্র দপ্তরকেও খবর জানিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করেছেন এই ট্যুর প্রোগ্রাম উদ্যোক্তা বিজ্ঞান ও গবেষণা দপ্তরকে খবরটা পৌঁছে দিতে। শর্মার কাছে এসব জানতে পারলুম পুরো। তারপর এক ফাঁকে অধৈর্য হয়ে বেরিয়ে পড়লুম বিচের দিকে।
হাঁটতে হাঁটতেই গেলুম। সি ভিউ হোটেলে বোর্ডারদের তালিকা দেখে দোতলায় কর্নেলের ঘরের দরজায় বোতাম টিপলে কর্নেল সাড়া দিলে, বললে, এসো জয়ন্ত। বুড়ো ম্যাজিক জানতেন সম্ভবত। ঢুকে দেখি টেবিলে এক গাদা ফটো নিয়ে নাড়াচাড়া করছেন। পাশের সোফায় বসে বললুম, আমিই বেল বাজিয়েছি, বুঝলেন কি করে? তোমার বেল বাজানোর ভঙ্গি আমার সুপরিচিত। তাছাড়া রেস্ট হাউসে অমন একটা ঘটনার পর তোমার দৌড়ে আসাটা অনিবার্য ছিল। যাকে সংক্ষেপে বলো। সর্দারজির নির্জনে হ্রদের ধারে দাঁড়িয়ে থাকা, দ্বিতীয়বার সেখানে গিয়ে পাথরে বসে জলে নুড়ি ছুঁড়ে খেলা, জলে নামা, তারপর ভার্মার এত রাতে চুপি চুপি বেরোনো, সবটা উত্তেজিতভাবে বর্ণনা করল। শোনার পরে কর্নেল বললেন, আশা করি এসব যা লক্ষ্য করেছো আর কাউকে বলনি? মোটেও না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে সর্দারজির হার্ট অ্যাটাকে মৃত্যুর ব্যাপারটা গোলমেলে? নিশ্চয়ই গোলমেলে। কিন্তু ওর তো হার্টের অসুখ ছিল। ছিল, তবু অত রাতে ভার্মার অমন করে চুপি চুপি বেরোনো? না না, ওতে কিছু প্রমাণ হয় না। যাকে পোস্টমর্টেম রিপোর্টের উপর সব কিছু নির্ভর করছে। আপাতত তুমি আমার অতিথি, তোমার যথাবিহিত সৎকার করা আমার কর্তব্য। নিশ্চয়ই পেট পুড়ে ব্রেকফাস্ট খেতে পারোনি, তোমার মুখ দেখেই টের পাচ্ছি। বলে মৃদু হেসে কর্নেল ফোন তুললেন। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে ছবিগুলো গোছাতে ব্যস্ত হলেন তিনি। কৌতূহলী হয়ে একটা ছবি তুলে নিলাম, নিছক প্রাকৃতিক দৃশ্য। কর্নেল ছবিটি ড্রয়ারে খামের মধ্যে রেখে বললেন, এখনই যে কোনো মুহূর্তে ডক্টর মীনাক্ষীর আসার কথা। তোমাকে আমার এখানে দেখে অবাক হয়ে যাবেন। তোমার আমার সম্পর্কটা ওর কাছে এবার স্পষ্ট হওয়া ভালো। ভালো। একটু পরে ব্রেকফাস্ট এলো। খেতে খেতে দরজার ঘন্টা বাজল। কর্নেল উঠে গিয়ে দরজা খুললেন। হ্যাঁ, ডক্টর মীনাক্ষী, এবং আমাকে দেখে সত্যি অবাক চোখে তাকালেন তিনি। তখন কর্নেল সহাস্যে আমার এবং তার সম্পর্ক ব্যাখ্যা করে দিলেন। ডক্টর মীনাক্ষী অন্তরঙ্গভাবে আমার একটা হাত নিয়ে বললেন, জয়ন্ত আমার দক্ষিণ হস্তই বলতে পারেন। অতএব নির্দ্বিধায় আমরা ওর সামনে খোলাখুলি কথা বলতে পারি। ডক্টর মীনাক্ষী পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে বললেন, নকশাটা এনেছি, আপনাকে বুঝিয়ে দিই। নিচু টেবিলে কাগজটা ছড়িয়ে রেখে ডক্টর মীনাক্ষী বোঝাতে শুরু করলেন। ল্যাবরেটরির দুটো ব্লক, এ আর বি। বি এর ওপর তলায় আমার কোয়ার্টার। বেডরুমের পাশের এই ছোট ঘরটা দেখছেন, এটাই সেই লিফট। কিন্তু কিছুতেই বোঝা যাবে না। ঘরটা চমৎকার সাজানো। এখানে টেবিল। টেবিলে বোতাম টিপলে সামনের চেয়ারে বসা লোকেরা কিছু টের পাবে না। লিফটটা নিঃশব্দে নেমে যাবে 100 ফুট নিচে। এই দেখুন, দরজার বাইরে প্যাসেজ, এবং প্যাসেজটা রাস্তার তলা দিয়ে হ্রদের তলায় গিয়ে পৌঁছেছে। প্যাসেজের শেষে একটা ঘর দেখছেন, এটাই সেই গোপন ল্যাবরেটরি। শুশুক মানুষের ফর্মুলা এইখানে এই আলমারিতে রয়েছে। এ দেওয়ালটা কাচের, ওপাশে হ্রদের জল। দৈবাত কাচের দেওয়াল ফেটে গেলে জলে সব ডুবে যাবে। প্যাসেজ এবং বি ব্লকের তলার ঘর অবধি জল ঢুকে পড়বে। এই কাচের দেওয়ালে যন্ত্র ফিট করা রয়েছে। ওপাশে শুশুক মানুষগুলো দেখা যাবে। দেওয়ালের যন্ত্রে বোতাম টিপে ওদের সঙ্গে সংকেত যোগাযোগ করা যায়। হ্রদের কোনো তথ্য আনতে হলে তক্ষুনি ওরা চলে যায় এবং যথাসময়ে এসে দেওয়ালের ওপিঠের নির্দিষ্ট বোতামটি টেপে। এপাশের কম্পিউটারের ডেটাগুলো সঙ্গে সঙ্গে বিশ্লেষিত হয়ে তথ্যটি আমরা পেয়ে যাই। হ্রদটার সঙ্গে তো সমুদ্রের যোগ আছে। আছে। দক্ষিণ পশ্চিম কোণে একটা খাঁড়ি এসে ঢুকেছে হ্রদে। দুধারে উঁচু প্রবাল পাঁচিল। জল নোনা দেখেই সেটা টের পেয়েছিলুম। এবার বললুম, তাহলে তো দক্ষিণে ভারত মহাসাগরে সেই দিয়াকো গার্সিয়ার মার্কিন ঘাঁটির খবর আনাও সম্ভব। ভারতীয় বিজ্ঞানীরা তা সম্ভব করেছেন। ওই ঘাঁটির তাবৎ তথ্য আমরা নিয়মিত পাচ্ছি। শুশুক মানুষেরা এনে দিচ্ছে, এবং এজন্যই এত সতর্কতা। আমেরিকা ব্যাপারটা টের পেয়ে গেলে আমাদের এই ল্যাবরেটরি ধ্বংস করতে এজেন্ট পাঠাবেই। তবে আপাতত সেরকম কোনো আশঙ্কার কারণ নেই।
শুধু শুশুক মানুষের গবেষণার খবর বিশেষ একটি দেশ কিভাবে যে পেয়ে গেছে জানি না। ওরা আমাদের ফর্মুলাটা হাতাতে চায়। আপনি নিশ্চয়ই সাংবাদিকদের ওই পাতলা ল্যাবরেটরিতে নিয়ে যেতেন না? না, মোটামুটি ওপরের গবেষণা ঘরে সব দেখিয়ে একটা আভাস দিতুম, এইমাত্র। আমার আবিষ্কারের মূল কথাটা গোপন রেখে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্য সম্পর্কে বিবরণ দেওয়াই সরকারের প্রোগ্রাম। অবশ্য ব্যাপারটা হাইলি টেকনিক্যাল। যাগ্গে, নকশাটা আমার কাছে রইল। এবার বলুন তো, গত রাতে কি ঘটেছে? ফোনে একটুখানি আভাস দিয়েছিলাম আপনাকে, কিন্তু ব্যাপারটা সত্যি অদ্ভুত। কর্নেল সোফায় শরীর এলিয়ে চুরুট ধরালেন, চোখ বুজে বললেন, বলুন। তখন রাত প্রায় 2টো। হঠাৎ কেন কে জানে ঘুম ভেঙে গেল। উঠে বসলুম। আপনি তো জানেন এখানে ফ্যামিলি রাখার নিয়ম নেই, একাই থাকি। তো ঘুম ভাঙার পর পশ্চিমের জানলায় গিয়ে দাঁড়ালুম। ওদিকটায় সমুদ্র, কয়েকটা আলোর বিন্দু দেখা যাচ্ছিল, জেলে নৌকা মনে হলো। কিন্তু একটু পরেই একটা নৌকা থেকে জোরালো এক ঝলক আলো একবার ডাইনে একবার বায়ে ছড়িয়ে তারপর নিভে গেল। সংকেত দেখাচ্ছে নিশ্চয়ই। দ্রুত দক্ষিণের জানলায় গেলুম। ওদিকে হ্রদের পশ্চিম পাড়ের পাহাড়, পাহাড় না বলে টিলা বলাই উচিত, ঝোপে ভর্তি। হ্যাঁ, দেখেছি, এক দৌড়ে ওঠা যায়। অবাক হয়ে দেখলুম টিলার ওপর থেকেও ঠিক ওই রকম আলো একবার ডাইনে একবার বাঁয়ে সঞ্চালিত হলো, তারপর নিভে গেল। আলোটা কিন্তু সমুদ্রের দিকে নয়, রেস্ট হাউসের দিকে। একটা কিছু অনুমান করে পূবের জানলায় গেলুম। আশ্চর্য, রেস্ট হাউসের দোতলার বারান্দা থেকে কে টর্চ জেলে ঠিক অমনি দুবার আলো ফেললো। ভার্মা, নিশ্চয়ই ভার্মা। ভার্মা? তার মানে? ভার্মাই যে আলোর সংকেত করলো। তুমি কি দেখেছো জয়ন্ত? না, তা দেখিনি। তবে ঠিক ওই সময় সে... তা না দেখলে ওই সময় সে কি করতে বেরিয়েছিল তার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসা যায় না। ও কথা থাক, ডক্টর মীনাক্ষী কি নৌবাহিনীর কাছে ব্যাপারটা জানিয়েছেন? তখনই জানিয়েছিলুম। স্টিমবোট নিয়ে ওরা ওত পেতেছিল ওদিকটায়। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। এখনো অবধি কোনো খবর নেই। ওটা চোরাচালানিদের সংকেত হতেও পারে। রেস্ট হাউসের কোনো কর্মী যে চোরাচালান চক্রে জড়িত নয়, কে বলতে পারে? হ্যাঁ, তাও ঠিক। একবার তো ধরা পড়েছিল একজন, এখনো সে জেল খাটছে। রেস্ট হাউসে ফিরে দেখি ততক্ষণে কড়া পাহারা বসে গেছে। সমুদ্র বিজ্ঞান ভবন ঘিরে সেনাবাহিনী টহল দিচ্ছে। রেস্ট হাউসের গেটে পরিচয়পত্র দেখিয়ে তবে ঢুকতে পেলুম। ওপরে বারান্দায় ভার্মা, বৃষ্টি এবং শর্মার সঙ্গে দেখা হলো। তিনজনে গম্ভীর মুখে কী সব যেন আলোচনা করছিল। আমাকে দেখে শর্মা বলল, খুব তালে আছো ব্রাদার। লম্বা চওড়া একখানা ডেসপ্যাচ ঝেড়ে এলে তোমার কাগজের জন্যে, তাই না? আর আমাদের বরাত দেখো, বেরোতে দিচ্ছে না। জয়ন্ত খুব স্বার্থপর, যাওয়ার সময় আমাকে একবার ডেকে গেল না। হ্যাঁ, বেরোতে দিচ্ছে না মানে? আরে চারিদিকে তাকিয়ে টের পাচ্ছ না? খুব অপমানজনক ব্যাপার কিন্তু। সাংবাদিকদের হয়রান করার ঠেলাটা কি জানে না? ফিরে গিয়ে যা কাণ্ড করব। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে... সর্দারজির পোস্টমর্টম রিপোর্টে নাকি কি গোলমেলে ব্যাপার আছে। মার্ডার বলে সন্দেহ করা হচ্ছে। স্টামাকে বিষ পাওয়া গেছে। হাতি পাওয়া গেছে। ছাড়ো তো। দূর, খামোকা হয়রানি। কখন বোম্বে থেকে ফরেন্সিক এক্সপার্ট টিম আসবে, ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা আসবে, তারপর আমাদের জেরা করবে, তারপর আমাদের মুক্তি। আমরা শর্মার ঘরে গিয়ে বসলাম। একটু পরে লাঞ্চে ডাক এলো। নিচে ডাইনিং হলে গিয়ে খেয়ে এলুম আমরা। তারপর শর্মার ঘরে আবার কিছুক্ষণ বার্তা হলো। আমার ঘুম পাচ্ছিল, তাই নিজের ঘরে এসে শুয়ে পড়। ভার্মা আমাকে ওঠালো যখন, তখন বিকেল 4:30। সে চাপা গলায় বলল, উঠে বসো জয়ন্ত, কাঠগড়ায় যাওয়ার জন্য তৈরি হও।
এক্সপার্ট ব্যাটারা এসে গেছে। সেই সময় চায়ের ট্রে আনলো একজন বেয়ার। এতক্ষণে ডক্টর মীনাক্ষী এলেন। ঘরে ঢুকে বিনীতভাবে বললেন, আপনাদের নিশ্চয়ই খুব অস্বস্তি এবং অসুবিধের মধ্যে কাটাতে হচ্ছে, সেজন্যে আমি খুবই দুঃখিত, ক্ষমা চাইছি। এমন পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল। যাই হোক, রুটিন তদন্ত হয়ে গেলেই আপনাদের ফেরার ব্যবস্থা হয়ে যাবে, তবে সেটা আজ রাতে সম্ভব নয়। আগামীকাল সকাল 7টায় বিমানবাহিনীর প্লেনে আপনারা ফিরতে পারবেন। খুব ভালো খবর, কিন্তু ডক্টর মীনাক্ষী, আমাদের কাগজে ডিসপ্যাচ পাঠাতে দেওয়া হচ্ছে না। দিস ইজ ভেরি সিরিয়াস। প্লিজ, বলেছি অপ্রত্যাশিত অবস্থা, ক্ষমা করবেন, উপায় নেই। আপনাদের ল্যাবরেটরি দেখবার প্রোগ্রাম? দুঃখিত মিস্টার চৌধুরী, সব প্রোগ্রাম বাতিল হয়েছে। যে জন্যে আপনাদের আনা হলো, বর্তমান অবস্থায় সেটা আর কার্যকর করা যাচ্ছে না। সরকারের কঠোর নির্দেশ। উনি শর্মাদের ঘরে গেলেন। ভার্মা এবং আমি চা খেতে খেতে ব্যাপারটি নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ ভার্মা উঠে দক্ষিণের জানলায় গিয়ে বলল, দেখে যাও জয়ন্ত, দেখে যাও, হ্রদে লঞ্চ ঢুকিয়েছে। আরে ডুবুরিও নামিয়েছে যে, ব্যাপার কি? জানলার কাছে গিয়ে দেখি নৌবাহিনীর লঞ্চ হ্রদের মাঝখানে ভেসে রয়েছে এবং সত্যিই ডুবুরি নেমেছে। কতকটা অনুমান করতে পারছি, আবার অনেকটাই পারছি না। নিশ্চয়ই জলের তলার সেই গোপন ল্যাবরেটরিতে কোনো গন্ডগোল বেঁধেছে। একটু পরে আমাদের ডাক এলো নিচে। রেস্ট হাউসের ড্রয়িং রুমে আমাদের 4 জন সাংবাদিককে বসতে বলা হলো। বুঝলুম অফিসের মধ্যে কাদের জেরা করা হচ্ছে। মিনিট 10 পরে প্রথম ডাক এলো শর্মার, তারপর 5 মিনিট পরে রাঘবনের, কিন্তু ওরা কেউ বেরোলো না। এরপর আমার ডাক এলো। ভেতরে গিয়ে দেখি বিরাট টেবিলের ওপাশে গোমরা-মুখ 4 জন লোক বসে রয়েছেন। সবাই সিলিভিয়ান পোশাক পরা, এবং তাদের মধ্যেখানে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু ও প্রখ্যাত ঘুঘু কর্নেল নীলাদ্রি সরকার। প্রশ্ন প্রত্যেকেই করলেন। আমি এখানে এসে যা যা দেখেছি সব বলল। তারপর আমাকে পেছনের দিকে একটা সোফায় বসতে বলা হলো। সেখানে শর্মা আর বৃষ্টি বসে আছে। অন্য পাশে কয়েকটা চেয়ার, সেখানে রেস্ট হাউসের কয়েকজন কর্মী বসে আছে। শর্মা মুচকি হাসলেন, আমিও হাসলুম। এবার ভার্মা এলো। তার নাম, ধাম, পরিচয়পত্র ইত্যাদি আনুষ্ঠানিক ব্যাপার যথারীতি চুকে গেল। তারপর কর্নেল বললেন, মিস্টার ভার্মা, আপনি গত রাতে আন্দাজ 2টোর সময় কি বাইরে বেরিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছিল। কেন বেরিয়েছিলেন তার সদুত্তর নিশ্চয়ই পাবো আশা করছি। হ্যাঁ, পাবেন। আমার বিছানা থেকে পশ্চিমের জানলার বাইরের দেওয়ালের খানিকটা অংশ দেখা যায়। নতুন জায়গায় তাই ঘুমে ডিস্টার্ব হয়। রাত 2টো নাগাদ হঠাৎ ঘুম ভেঙে তাকাতেই দেওয়ালের ওই জায়গায় দেখলুম আলো পড়ছে আর নিভে যাচ্ছে। আমি একজন সাংবাদিক, সব ব্যাপারে আমার কৌতূহল আছে। গাড়ির শব্দ নেই, অথচ অমন জোরালো আলো পড়ার কারণটা কি? তাই বেরিয়ে গেলুম। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েও ছিলাম, কিন্তু বাইরে তেমন কিছুই দেখলাম না। তখন আবার ঘরে এসে শুয়ে পড়লাম। তখন বারান্দা নিশ্চয়ই অন্ধকার ছিল না? ছিল, তাই একটু অবাকও হয়েছিল। সর্দারজির ঘরের দিকে তাকিয়েছিলেন কি? না, তবে ওদিকে দরজা খোলার শব্দ, মানে আবঝা শব্দ শুনেছিল। হ্যাঁ, মনে পড়েছে, তবে অতটা না খেয়াল করিনি। ভীষণ জোরে বাতাস বইছিল তো। ও আর হ্যাঁ, শুয়ে পড়ার পর বাইরের সিঁড়িতে কে যেন নেমে গেল মনে হচ্ছিল। আপনি সমুদ্র বিজ্ঞান ভবনে কি সব কাজকর্ম হচ্ছে নিশ্চয়ই জানেন? না, জানি না। অনুমান করি নিশ্চয়ই সাংঘাতিক কিছুই হচ্ছে, তা না হলে আমাদের এখানে আনা হলো কেন? আপনার অনুমান সম্পর্কে কিছু জানাবেন কি? শুনেছি নাকি শুশুকের উপর কি সব পরীক্ষা করে ডক্টর মীনাক্ষী সফল হয়েছেন। মানে জাস্ট শোনা কথা আর কি। কোথায় শুনলেন? কিছুদিন আগে বোম্বাই সমুদ্র বিজ্ঞান ভবনে গিয়েছিলাম। সেখানেই ডক্টর কার্নিকার কথা প্রসঙ্গে বলেছিলেন। অবশ্য উনিও স্পষ্ট করে কিছু বলতে পারেননি। আচ্ছা, সর্দারজির সঙ্গে আপনার কতদিনের আলাপ? এই তো মাত্র গতকাল মারগাঁও বিমান ঘাঁটিতে, তবে ওর নাম আগে শুনেছিল। কর্নেল একটা ছবি এগিয়ে দিয়ে বললেন, একে চেনেন নাকি দেখুন তো। না, কে ইনি? সে কথার জবাব না দিয়ে কর্নেল বললেন,
ঠিক আছে, আপনি প্লিজ আপনার বন্ধুদের কাছে গিয়ে বসুন। ভার্মা গম্ভীর মুখে আমাদের কাছে এসে বসে পড়ল। ওখানে ডাক পড়ল আবার কার। একটু পরে দেখলুম এক বেঁটে ভদ্রলোক, কালো কুচকুচে, প্রকাণ্ড তার শরীর, হাসি মুখে ঢুকে নমস্কার করে বসলেন। কর্নেল বললেন, আপনার নাম ডক্টর সত্যকাম আচার্য, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আগে হ্যাঁ। আপনি গতকাল এখানে ছিলেন না শুনলুম। হ্যাঁ, বোম্বে গিয়েছিলাম পরশু বিকেলে, ফিরেছি একটু আগে। তারপর? কিন্তু আমার চোখের যদি ভুল না হয় তাহলে বলবো গতকাল সন্ধ্যায় আপনি সি বিচে ওপেন এয়ার রেস্তোরাঁয় বসে একজনের সঙ্গে কথা বলছিলেন। অসম্ভব, আপনি ভুলই দেখেছেন। কর্নেল টেবিলে রাখা খাম থেকে একটা ছবি বের করে বললেন, আচ্ছা, তাহলে এ ছবি কার? মিস্টার আচার্যের চেহারা আরো কালো হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইলেন তিনি। বুঝলেন তো, আমার একটা বিচিত্র ধরনের ক্যামেরা আছে, অন্ধকার বা আলোর ধার ধারে না। এর ইলেকট্রনিক সিস্টেম বড়ই অদ্ভুত। দরকার মতো অদৃশ্য আলো কোনো জিনিসের উপর ফেলে তার ছবি তোলা যায়। গতকাল আমি আপনার কাছাকাছি বসেছিলাম মিস্টার আচার্য। ভদ্রলোক একটি কথাও বললেন না। কর্নেলের ডান পাশের ভদ্রলোক টেবিলের একটা বোতাম টিপলেন। একজন পুলিশ অফিসার ঘরে এসে ঢুকলেন। ডক্টর আচার্য, আপনাকে আমরা গ্রেপ্তার করলাম। আপনার বিরুদ্ধে সরকারের অভিযোগ আপনি বিজ্ঞান ভবনের ল্যাবরেটরি ধ্বংস করতে চেয়েছিলেন, সেই সঙ্গে একটি দেশকে আমাদের মূল্যবান একটি বৈজ্ঞানিক আবিষ্কারের ফর্মুলা পাচারের ষড়যন্ত্র করেছিলেন। দৈনিক পাঞ্জাব নিউজের সাংবাদিক সর্দার শোভন সিংকে বেআইনিভাবে বোম্বেতে আটকে রেখে একজন জাল সাংবাদিক পাঠাবার ব্যবস্থা করেছিলেন। এই জাল সাংবাদিক আর কেউ নয়, কুখ্যাত অপরাধী সুন্দরলাল। কিছু প্রমাণ করতে পারবেন না। প্রমাণ হলো জেলে বস্তির ডুবুরি রঘুরাম। চিন্তা নেই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্রদের তলায় ল্যাবরেটরির দেওয়ালে ডিনামাইট বেঁধে রেখে এসেছিল সে, আপনারই তো নির্দেশে। সর্দারজির বেশে সুন্দরলালের ওপর দায়িত্ব ছিল সে হ্রদের ধারে পাথরের তলা থেকে তার দুটো খুঁজে বের করবে এবং সুযোগ মতো নেগেটিভ পজিটিভ জুড়ে দিয়ে বিস্ফোরণ ঘটাবে। কিন্তু আমি মাছ ধরতে গিয়ে তার দুটো দেখতে পেয়েছিলাম। তার দুটো অন্য জায়গায় সরিয়ে রাখার ফলে সুন্দরলাল গত রাত্রে তা খুঁজে পায়নি। এই খবর সে আপনাকে পাঠায় রেস্ট হাউসের বেয়ারা সুলতানের মারফত। সুলতান কবুল করেছে সে কথা। যখন আপনি খবর পেলেন তার ঠিক জায়গায় নেই, তখনই টের পেলেন যেভাবে হোক ব্যাপারটা ফাঁস হয়ে গেছে, কি তাই তো? সুলতানের হাতে 20 বড়ি পাঠালেন। সুন্দরলাল ইদানিং হার্টের অসুখে ভুগছিল। সুলতান সুন্দরলালের জলের গেলাসে 20 বড়িটি ফেলে দিয়েছিল। আরো বলবো, ডুবুরি রঘুরামকেও আপনি হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সে ভাগ্যক্রমে গভীর সমুদ্রে জেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। আরো জানতে চান? সিভিউ হোটেলে ফেরার পথে কর্নেল বললেন, বুঝলে জয়ন্ত, বন্ধুরা চলে যাক, তুমি বরং এই বুড়োকে সঙ্গ দাও। আমরা দুজনে এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করি। হ্রদের জলে প্রচুর মাছ ধরি। কি রাজি তো? আপনি সমুদ্রে ঝাঁপ দিতে বললেও আমি রাজি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, শোভন সিংয়ের মৃত্যু রহস্য। ডক্টর মীনাক্ষীর চরিত্রে স্বস্তিকা, সর্দার শোভন সিং ঋষি, রবি ভার্মা শুভঙ্কর, বৃষ্টি বর্ণিনী, জয়ন্ত সৌমিক, কর্মচারীর ভূমিকায় দীপমন্ত্র, রীতা শর্মা শ্রেয়া, সত্যকাম আচার্য আকাশ এবং কর্নেলের ভূমিকায় আমি স্বর্ণাভ। পোস্টার ডিজাইন পিনাকি, ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে।
ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।